স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। দেশি বিদেশিদের নিরাপত্তায় নতুন নতুন মাত্রা আনছে সরকার। এর পাশাপাশি উগ্রবাদ নিয়ে রাজনৈতিক বিবাদও বহাল। এতে অবশ্য তথ্যের উৎস এখনো অজানা। এসব নিয়ে আজকে আলোচনা খবর আছে। কথা বলতে স্টুডিওতে আছেন বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক জনাব মাহফুজুল্লাহ, আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব মাহবুবুল হক শাকিল এবং সিনিয়র সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের। জনাব মাহফুজুল্লাহ, আমাদের দেশে বিদেশিদের নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য আগাম সতর্ক সংকেত দিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আইএস এর দিকটি নিয়ে বেশি আগ্রহী। এই নিয়ে কি বলবেন, আপনার পর্যবেক্ষণই বা এই ক্ষেত্রে কি? না, বিদেশিদের এই আগ্রহ অস্বাভাবিক কোনো কিছু না, কারণ তারা তাদের নাগরিকদের ব্যাপারে নিঃসন্দেহে উদ্বেগ প্রকাশ করবেন। আমরাও যেরকম আমি মনে করি যে আমাদের সরকারও বিদেশে যদি বাংলাদেশি মারা যায় তাহলে সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করা উচিত। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে এটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটু অস্বাভাবিক ঘটনা। কারণ আমরা সাধারণত বাংলাদেশে, আমার মনে পড়ে না সৌদি ওই যে দূতাবাসের একজন ভিন্ন এই স্বাধীনতা উত্তর সময়ে কোনো বিদেশি এখানে মারা গেছেন। স্বাধীনতা পূর্ব সময়ে মারা গেছিলেন ওই যে আপনার আদমজিতে দাঙ্গার সময়, কিন্তু স্বাধীনতা উত্তর সময়ে বিদেশি মারা গেছেন এমন কিছু একবার আপনার পার্বত্য চট্টগ্রামে তাদেরকে মুক্তিপণের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আজকের পৃথিবীতে এই যে তথ্যের আদান প্রদান এবং বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার বিষয়টা কিন্তু তুলনামূলকভাবে নতুন বিষয়, এবং আমাদেরও কিন্তু গোয়েন্দা সংস্থায় আপনার কাউন্টার টেরোরিজম ব্যুরো আছে আমাদের ডিজিএফআইতে। তারা এই কাজগুলো করেন, খোঁজ খবর রাখেন এবং অন্যান্য দেশের সঙ্গে এর একটা সহযোগিতা থাকে। তো সেই সহযোগিতা তারা দাবি করছেন যে তারা বাংলাদেশ সরকারকে আগাম তথ্য দিয়েছিলেন। তো যদি আগাম তথ্য দিয়ে থাকেন তাহলে সেখানে বাংলাদেশ সরকার কি ভূমিকা পালন করেছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো তারা সেটা প্রকাশ্যে বলবেন না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে পুরো বিষয়টাই ছিল অ্যাজামটিভ ইন্টেলিজেন্স, মানে অনুমান ভিত্তিক যে এটা হতে পারে, এটা স্পেসিফিক ইনফরমেশন ছিল না। সেই জন্যই বাংলাদেশ সরকারের দিক থেকেও বিষয়টি আঁচ করা একটু কঠিন ছিল। একটা ঢালাভাবে বললাম যে হ্যাঁ, টেলিভিশনের খবর পাঠকদের উপর হামলা হতে পারে, এটা খালেদ মহিউদ্দিন না আরেকজন, এটা তো সম্ভব না, বা পত্রিকা সাংবাদিকদের হতে পারে, বিদেশিদের উপর হতে পারে যদি এরকম করে থাকে। আর আরেকটা বিষয় আছে যে আইএস এর যে বিষয়টা বলা হয়, এই বিষয়টা আমার কাছে একটা জিনিস মনে হয় যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বা সাংগঠনিকভাবে আইএস আছে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। যদিও বর্তমান সরকার গত কয়েক বছর ধরে বলে আসছিল যে বাংলাদেশে এগুলো আছে, কিন্তু আমার ধারণা যে আইএস এর অভিযোগে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা সাইবার টেকনোলজির ইমোশনাল ভিকটিম। কারণ আমি দুদিন আগে ভারতে একটা ঘটনা পড়লাম, খুব সংক্ষেপে বলি। সেখানে এক ভদ্রলোককে তারা সংগ্রহ করেছিল, রিক্রুট করেছিল, করার পরে তিনি দুবাই গিয়েছিলেন, দুবাই থেকে তিনি ফেরত চলে এসেছেন। কিভাবে তারা করে, তারা তাদের পোস্টে গিয়ে দেখে যে খালেদ মহিউদ্দিনের পোস্টের মধ্যে ধর্মের প্রতি সহানুভূতিশীল কোনো কথা আছে কিনা, করে তাকে খোঁজ করে, তিনি লেখাপড়া জানেন কিনা জানে, তারপরে তার উপরে পুরো প্রক্রিয়াটি শুরু হয়। আমার ধারণা সেই প্রক্রিয়াটা একটা প্রক্রিয়া, মানে আইএসএর, সেটি বাংলাদেশে এখন ওইভাবে আসেনি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে সীমাবদ্ধতা কোন জায়গায়, এটা আমাদের স্বীকার করা উচিত যে আইএস, তালেবান, জমিয়াতুল, এই হরকাতুল জেহাদ, তারপরে এগুলি যা আছে, এই সম্পর্কে উপলব্ধি, এই সম্পর্কে গবেষণা, এই সম্পর্কে প্রয়োজনীয় উপাত্ত আমাদের দেশে একটা ঘাটতি আছে। আমরা সেই জায়গাটাতে এখনো যেতে পারি না। এটা লজ্জা কিছু না, এটা তো ঘাটতি থাকাটা, কিন্তু সেই ঘাটতিতে আমাদের পূরণ করতে হবে যদি ভবিষ্যতে আমরা পুরো বিষয়টাকে মানে নিশ্চিত করতে চাই। আর আরেকটা হচ্ছে যে সেটা সবশেষে যেটা বলতে চাই এই পর্যায়ে, সেটা হচ্ছে যে জঙ্গি বলতে আমরা কাদেরকে মিন করব, কি বোঝাবো, কোন মানে গোষ্ঠীকে জঙ্গি বলবো, সেই সংজ্ঞাটিও আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। জনাব মাহবুবুল হক শাকিল, আমি এই প্রশ্নটি করার আগে যে বিদেশিদের জঙ্গিবাদ দমন প্রতিরোধে আমাদের সরকার সদিচ্ছা ইত্যাদি প্রশ্ন করার আগে আমি শুধু আগে জানতে চাইবো যে এটি সামাজিক গণমাধ্যমে দর্শকরা আমাদের কাছ থেকে জানতে চাইছেন যে জনাব মঞ্জুরুল ইসলাম লিটন, গাইবান্ধার যে এমপি, শিশু সৌরভকে গুলি করেছেন বলে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাকে আসলে এখনো গ্রেফতার করা যাচ্ছে না কেন? বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন যারাই অপরাধী, এমনকি যদি আমাদের আওয়ামী লীগেরও হয়, তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়েছেন এবং নিচ্ছেন। এবং আপনি যে এমপির নাম বললেন, তাকে গ্রেপ্তার করার জন্য তাকে খোঁজা হচ্ছে, এটা বাংলাদেশে কখনোই হয়নি। এটা একটি নজিরবিহীন ঘটনা। টাঙ্গাইলের একজন এমপি জনাব আমানুর রহমান, তাকে 1.5 বছর ধরে খোঁজা হচ্ছে। 1.5 বছর ধরে খোঁজা হচ্ছে এবং পাওয়া যাচ্ছে না, এবং তাকে খুঁজে পেলে তাকে অবশ্যই আমরা গ্রেফতার করব। মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি, খুঁজে পাওয়া যাচ্ছে না।
সেটা হচ্ছে যে আপনার যেদিন তাকে খুঁজে পাওয়া যাবে টাঙ্গাইল বা ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত সীমানায় তাকে অবশ্যই আমাদের সরকার গ্রেপ্তার করবে। বর্তমান সরকারের শীর্ষ পর্যায় থেকে দলের ইয়ে থেকে বলা হচ্ছে যে এই ঘটনার জন্য, যে বিশেষ করে বিদেশিদের হত্যার জন্য বিএনপি এবং জামায়াত দায়ী, এই দায়িত্ব বা এই দায়ী করার এই তথ্য কিসের উপর ভিত্তি করে? আসলে এটি কি একটি তথ্যভিত্তিক কথা নাকি কেবলমাত্র রাজনৈতিক? না, এটি কোনো রাজনৈতিক অভিমত নয়। এবং বাংলাদেশে 5ই জানুয়ারি নির্বাচনে বাংলাদেশে প্রথমবারের মতো একটি নির্বাচিত সরকারের কাছ থেকে আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা পেয়েছে, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা চাচ্ছে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করা, জননেত্রী শেখ হাসিনার সরকারকে পৃথিবীর সামনে, বহির্বিশ্বের সামনে একটি বাজে জায়গায় নিয়ে যাওয়া। এবং আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার মনে হয় যে এই সমস্ত খেলাগুলোর সঙ্গে তাদের একটা দায়ভার আছে। শাকিল ভাই, আপনি কি মনে করছেন যে তাহলে এটি রাজনৈতিক অভিমত না, এটি তথ্যভিত্তিক মতামত দিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ? অবশ্যই, যেহেতু সরকারের শীর্ষ নেতৃবৃন্দ, তাদের কাছে নিশ্চয় তথ্য রয়েছে। আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজিপির কাছে যে শুনলাম যে তদন্ত চলছে, সেটি কিসের তদন্ত চলছে আসলে? তদন্ত চলছে কারা এর সঙ্গে জড়িত, মানে বিএনপি জামাতের কারা? তদন্ত চলছে, তদন্ত শেষ হলে আমরা পেয়ে যাব কারা জড়িত। বিএনপি জামাতের কারা এর সঙ্গে জড়িত আছে? মানে বিএনপি জামাত জড়িত আছে সেটি আমরা অলরেডি জানি। বিএনপি জামাত জড়িত আছে আমি বলবো না, আমি বলবো যে তদন্ত শেষ হলে বেরিয়ে আসবে বিএনপি জামাতের কারা জড়িত আছে। নাইম ভাই, আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটু আসতে চাইবো যে আপনি কি মনে করেন যে 2 বিদেশির হত্যাকাণ্ড, রেড অ্যালার্ট, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার টিম না আসা, বাংলাদেশে অনেক রকম ভাবে আসলে ভাবমূর্তির কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু এই যে রাজনৈতিক, প্রথমে ডক্টর মঈন খান একটি কথা বললেন সরকার দৃষ্টি অন্যদিকে ঘুরাতে চাচ্ছে, তারপর আবার সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হলো যে বিএনপি জামাত এগুলি করে থাকতে পারে, এটি কি আসলে তদন্তকে বাধাগ্রস্ত করবে কিনা, বা এই ধরনের বক্তব্য নাকি এগুলি বাধাগ্রস্ত করে না? আসলে না, আমি মনে করি যে এরকম কথা হলেই তদন্ত বাধাগ্রস্ত হবে, এটা কিন্তু নেসেসারি না। কারণ প্রফেশনালি পুলিশ ইনভেস্টিগেশন করবে, কে কারা কি বলছে চারিদিকে, এটা তাদের তো ধর্তব্য না। তারা যদি এখানে ইনপুট পায়, নাও এখানে ইনপুট 2 রকম হতে পারে। একটা তদন্তকে সাহায্য করে, আরেকটা একটা ইন্ডিকেটিভ যে এতে মনে হচ্ছে তদন্তটা এখন আপাতত না করলেও চলবে, তো তারা মানে মানে কি বলবো, শিথিলতায় চলে যাবে। তো এই যে ইন্ডিকেটিভ যদি না হয়, বাইরের কথাবার্তা, বাইরে অনেক রকম কথাবার্তা হবে, পুলিশের কাজ তো ওইসব কথাবার্তা দিয়ে প্রভাবিত হওয়া না, অফিসিয়ালি স্পিকিং কোনোভাবেই না। কিন্তু যদি এটা ইন্ডিকেটিভ হয়, এখন আমাদের দেশে ইন্ডিকেটিভ হওয়ার সুযোগ অনেক হাই, যে কোনো অন্য একটা দেশের তুলনায়। কিন্তু আমাদের এই যে পলিটিক্যাল এই ডিসকোর্সের মধ্যে এই রিটোরিক্সের যে চর্চাটা আমাদের যে বৈশিষ্ট্য হয়ে গেছে, যেটা একটা দোষ, সেটা হলো আমরা ব্লেম গেম করি, 1। 2, আমরা টপ আগে ভাবি, যেটা বটম আপ হওয়ার কথা। মানে ইনভেস্টিগেশনে প্রথম হবে কে কাজটা করলো, ওই ছেলেগুলি যারা বাংলাদেশে কত লক্ষ লোক অস্ত্র দিয়ে অ্যাকশনে যায়, আমাদের পুলিশের কাছে তার রিপোর্ট আছে। আমার কথা, এটা আইএস নাকি আইএসআই নাকি সিআইএ, এটা তো প্রথমে আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো কারা কারা অ্যাকশনে ছিল, কারা তাকে সহযোগিতা করেছে। ধাপে ধাপে গিয়ে এটা আইএসএও ঠেকতে পারে, আইএসআই তেও ঠেকতে পারে, খালেদা জিয়ায় ঠেকতে পারে, এটা সিআইএ তে ঠেকতে পারে। কিন্তু এটা ধাপটা কিন্তু উপরে থেকে, মানে আমি প্রথমে ভাববো এটা সিআইএ, তারপরে আমি ইনভেস্টিগেশন চালাবো। দ্যাট ইজ নট হাউ লজিক্যালি ইট শুড ওয়ার্ক, প্রফেশনালিও না। তো আপনি যদি কথাটা তুলে নিন, কিন্তু প্রফেশনালি আমরা যদি দেখি যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি বলা হয় যে অমুক এটা করছে, আবার অন্য একটা বাহিনী থেকে যদি বলা হয় সরকার এটা করছে, তাহলে সেক্ষেত্রে আসলে প্রফেশনাল জায়গাটা কতটা মেইনটেইন করা প্রয়োজন? আমি প্রথম উত্তর দিয়েছি। আমি বলছি যে এটা থেকে যদি ইনপুট, মানে যে কোনো আলাপ আলোচনা থেকে আমাদের প্রফেশনাল টিম, মানে আমাদের ইনভেস্টিগেটিভ এজেন্সিস গুলি যারা এটাতে ইনভলভ, যতগুলি পার্টি ইনভলভ, তারা যদি ইনপুট পায়, এই ইনপুট 2 রকম হতে পারে। পজিটিভ ইনপুট মানে কিছু তথ্য উপাত্ত যেটা তাদের চিন্তা ভাবনা, মানে রিসার্চে এবং ইনভেস্টিগেশনে সহযোগিতা করে, মানে
একটা এরকম কোনো option। পজিটিভ ইনপুট কি থাকে না আছে, ভাই? আছে, যেমন যেমন ধরেন, মানে আমি পৃথিবীর যদি কোথাও কি এরকম positive পজিটিভ বলি, ইনপুট কেউ positive দেয়? বলি, ধরেন কোন আমি যদি ইনপুট কি বলি- পজিটিভ হতে পারে? আমি যদি বলি যে বিএনপি জামাত জড়িত, জি। তাহলে আমি এক্সামিন করে দেখবো যে বিএনপি জামাতের এখানে ইয়ে কি আছে, লাভের কি সুযোগ আছে, আমি কেন এটা অপশন হিসেবে দেখবো। আর এটা যদি ইন্ডিকেটিভ হয় যে তুমি বিএনপি জামাতের দিকে নেওয়ার চেষ্টা করো, তাহলে এটা নেগেটিভ হবে। তো আমি বলছি যে এই আলাপ আলোচনা, যেমন ধরুন আমরা টক শোতে তো ভাই আলোচনা করছি, তো আপনি যদি পিউরিটান পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আমাদের আলোচনার অতটা ইনফ্লুয়েন্স হতে পারে, রাইট, এবং হয়ও। কিন্তু সেটা নেসেসারিলি মানে প্রধানমন্ত্রীর কথা বা আরো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর কথা সমান ইনপুট। এটা আমি সব সময় এটা ইকুয়ালি ট্রু না। আমি বলতে চাচ্ছি যে অনেক সময় আমাদের টক শো থেকে অসাধারণ ইনপুট পায় অনেক মন্ত্রীদের কাছ থেকে। আমি প্রধানমন্ত্রীকে বিতর্কে আনবো না, অনেক মন্ত্রী অনেক কথা বলেন, তার চাইতে হয়তো মাহফুজুল্লাহ ভাইয়ের কথাটাই কারো একজনের মনে ধরলো, যে এটা কিন্তু পয়েন্ট আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি না, হয়তো হয়, এটা আমরা অনেস্টলি বলি। আমরা অনেক সময় টক শো নিয়ে অনেক সমালোচনা করি যে এগুলি কোনো কাজ হয় না, কাজ হয় না, কিন্তু গোপনে গোপনে প্রাইভেট লেভেলে কত মানুষ যে কত আইডিয়াস পায়, কত রকম উৎসাহ পায়, কত জায়গায় হয়তো হতাশাও বোধ করে। সুতরাং এটা ইম্প্যাক্ট তো আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যেটা হয়েছে, আমাদের এখানে একটা প্রবলেম এরিয়া আমার ইদানিং কালে গত কয়েক মাস যাবত এটা আমার একটা মানে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হয়েছে, যে আমরা এই ঘটনাগুলিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবে রেফার করি, হুইচ ইজ ভেরি রং। নোওয়্যার ইন দি ওয়ার্ল্ড এইরকম ঘটনাকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের আন্ডারে আনা হবে। টার্কিতে যে এতজন মারা গেল, এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না। আমেরিকার স্কুলে যে 10 জনকে মেরে ফেলা হলো, দিস ইজ নট এ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। ওই কিংবা ওই সিডনিতে যে ঘটনা ঘটলো, ইট ইজ নট এ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং আমাদের যে বিদেশিদেরকে মারা হলো, এটাও স্বাভাবিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না। শুনলে মনে হয় আওয়ামী লীগের পক্ষে। এটা আসলে আওয়ামী লীগ বিএনপি যেই থাকুক, এই ঘটনাগুলি একটা বিশেষ ঘটনা। এটা আরো অনেক বেশি উদ্বেগজনক ঘটনা, এই জন্য যে আমরা বুঝতে পারছি না হঠাৎ করে, যেটা মাহফুজুল্লাহ ভাই বলেন যে এরকম তো ছিল না, কেন আমাদের এখানে দুজন বিদেশি এবং নিরীহ বিদেশি মারা যাবে, এবং মারা যাবে এটার মধ্যে আবার একটা সম্পর্ক খুঁজে পাওয়া যাবে যে একই রকম 3 জনে মিলে করে, একই রকম 3টা গুলি হয়, একই রকম মোটরসাইকেলে মানে চড়ে আসে। তো এটার মধ্যে একটা আশঙ্কা করার ব্যাপার আছে। যেমন আছে ওই 4 জন ব্লগার হত্যাকাণ্ডের যখন ধারাবাহিকতা দেখি, আবার এখন আবার আরেকটা হয়েছে, ওই যে কয়েকজন ইসলামী ব্যক্তিত্ব যে পরপর মারা গেলেন, এইগুলির লিঙ্কগুলি দেখলে আমি সত্যি সত্যি উদ্বিগ্ন হই। কমপ্লিকেটেড ব্যাপার মনে হয়। আমি এটার মধ্যে কমন একটা এলিমেন্ট পাই, ধর্ম। এইটা আমাকে আরো উদ্বিগ্ন করে। কিভাবে ধর্ম? যে এই যে বিদেশিরা মারা গেল, এখানে প্রমাণ নাই, কিন্তু ভারতীয় পত্রিকা আমাদের এখানে আলাপ আলোচনা হচ্ছে যে জামাতের ইনভলভমেন্ট থাকতে পারে। বিএনপির কথাটা মোর পলিটিক্যালি আসছে, কিন্তু জামাতের কথাটা মনে হয় যেন একটু জেনুইন অভিযোগ হিসেবে বা আশঙ্কা, অভিযোগ না আমি বলবো আশঙ্কা হিসেবে আসছে। যদি তাই হয়, জামাত আছে মানে এখানেও একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তো এখানে ধর্ম, ওই যে হুজুরদেরকে মারা হচ্ছে মানে ধর্মীয় নেতাদেরকে মারা হচ্ছে, সেখানেও ধর্ম। আবার যদি আপনি এই ইয়েদেরকে ব্লগারদের হত্যাকাণ্ডগুলি দেখেন, সেখানেও ধর্ম একটা ফ্যাক্টর। তো তার মানে আমাদের এখানে ধর্মের প্রতি যে বাংলাদেশের মানুষের দুর্বলতা, আগ্রহ বা এটার যে গুরুত্ব, এটাকে নিয়ে ইতিবাচক নেতিবাচক ভাবে নিশ্চয়ই কিছু চলছে। এইটা একটা নতুন উদ্বেগের, নতুন না, গভীর উদ্বেগের কারণ। আপনি গভীর উদ্বেগের কথা বলছিলেন, কিন্তু আমার প্রশ্ন ছিল যে যদি মানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সরকারের মন্ত্রীরা এই উদ্বেগটি তদন্ত পর্যায়ে জানান, সেটি হেল্প করে কিনা আসলে। আমি আবারও বলছি, এটা আমি যদি এখন পুলিশের সেই ইনভেস্টিগেটিভ টিমের প্রধান হতাম, আমাকে হেল্পও করতো না, আমাকে ক্ষতিগ্রস্তও করতো না। আমি এই বিষয়ে জনাব মাহফুজুল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই বিষয়ে একমত কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, হ্যাঁ তারপরে আমরা জানতে চাইবো যে আপনি মনে করছেন কিনা যেটা আসলে পুলিশ প্রধান বলেন, পুলিশের যারা তদন্তকারী কর্মকর্তা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারো উপরই কোনো প্রভাব বিস্তার করবে না। আমি তার সাথে আসলে যোগও করতে চাই, যেমন করেই হোক সরকার আসলে এই গত কিছুদিনের বিদেশি হত্যাকাণ্ডে সরকার একটু বিব্রত বা বিপাকে আছে। তো সরকারকে যারা বিপাকে ফেলতে চাইছিল বছরের শুরুতে প্রথম 3 মাস 3.5 মাস, তাদেরকে এই কারণে দোষ দেওয়া কি আসলে খুব বেশি দোষের হবে কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মাহফুজুল্লাহ, আপনি কি নাইম ভাই যে কথা বলছিলেন শাকিল ভাই, যে আসলে এটা তার উপর কোনো প্রভাব বিস্তার করবে না তদন্তের উপর, সেই কথার সাথে আপনি একমত কিনা? পাশাপাশি যারা সরকারকে আসলে বিপাকে ফেলতে চাইছিল 2015 শুরু থেকে আমরা দেখছি, তারা যদি কোনো কারণে সরকার বিপাকে পড়ে থাকে, তাদের তারা সন্তুষ্ট হওয়ার কথা, বা তাদেরকে যদি সন্দেহ করা সেটা দোষের হবে কিনা?
আচ্ছা, প্রথম বলি আমাদের পুলিশ সম্পর্কে, মানে এটা আমি বলবো না যে একেবারে পুরোপুরি অভিযোগ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আছে যে পুলিশ রাজনৈতিক প্রভাবে বা রাজনৈতিক সিদ্ধান্তে পুলিশ প্রভাবান্বিত হয়, পুলিশের কার্যক্রম। অতীতে আমরা বিভিন্ন বিখ্যাত মামলায় আমরা এইসব জিনিস দেখেছি। কাজে নাইম যেটা বলেছে তার সঙ্গে আমি পুরোপুরি একমত না যে তদন্ত বাধাগ্রস্ত হবে না, কিন্তু তদন্ত ইনফ্লুয়েসড হবে। কারণ সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন মন্তব্য করা হয় যে এরা জড়িত, তখন নিঃসন্দেহে পুলিশের মনের মধ্যে এই প্রশ্নটা আসবে যে কেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমন একটা মন্তব্য করা হচ্ছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে গত এই ঘটনা ঘটবার পর থেকে আপনি যদি বিভিন্ন মন্ত্রীর মন্তব্য দেখে থাকেন, সেই মন্তব্যের সঙ্গে বাস্তবতা কিন্তু কোনো মিল নাই। যেটি আপনার যেমন ধরেন আপনার বিডিআর ঘটনার পর বলা হয়েছিল জঙ্গি আছে, তারপরে দেখা গেলো জঙ্গি নাই। বিদেশি ষড়যন্ত্র আছে, দেখা গেলো বিদেশি ষড়যন্ত্র নাই। এইবারও কিন্তু প্রথম বলা হলো জঙ্গি, তারপরে বলা হচ্ছে বাংলাদেশে জঙ্গিই নাই। এবং এই যে নিউ ইয়র্কে মন্তব্য থেকে শুরু করে গতকাল পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তাতে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই পুরো বিষয়টির তদন্ত সাংঘাতিক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আপনি এটাকে পলিটিসাইজ করেছেন। এটা পলিটিসাইজ করবার কোনো প্রয়োজন ছিল না। যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপি জামাত এই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে আপনি তদন্ত করে, স্বচ্ছ তদন্ত করে যারা দায়ী আপনি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন। কিন্তু পূর্বাহ্নে বলবার ফলে যেটা হচ্ছে যে পুরো ক্রেডিবিলিটিটাই নষ্ট হয়েছে। এখন যদি ওই যে বাঘ আসিল, এখন যদি কাউকে ধরাও হয়, লোকে সেটা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? এর একটা পুরনো উদাহরণও আছে। আপনার জজ মিয়ার কথা মনে আছে নিশ্চয়ই, জজ মিয়াকে সাজানো হয়েছিল। এখন ধরলে লোকে বলবে যে আরে ওই তো আগে তো এই ধরনের ঘটনা সাজানো হয়েছিল, এখন সেটা করা হয়েছে। আর আপনি যেটা বললেন যে সরকার বিপাকে, সরকার কেন বিপাকে পড়বে? যারা আগে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এখানেও তর্কের খাতিরে ধরে নেই যে তারা এই দুজনকে মেরেছে, তর্কের খাতিরে ধরে নেই, তাতে তাদের লাভটা কি হবে? কোন লাভ কি হবে? কারণ আগের যে ঘটনাগুলো 2014-15 সেই ঘটনার সঙ্গে কিন্তু জনগণের একটা বিরাট সম্পৃক্ততা ছিল, কিন্তু এখন এই ঘটনার সঙ্গে কিন্তু জনগণের কোনো সম্পৃক্ততা নাই। সর্বত্র এক ধরনের থমকে যাওয়া একটা ভাব আছে, কিন্তু আপনি লক্ষ্য করবেন এই ঘটনাকে কেন্দ্র করে। এবং বিদেশিদের মুখ দিয়ে যেসব কথা বেরোচ্ছে, অন্যান্য সংবাদ মাধ্যমে যেসব কথা বেরোচ্ছে, কারণ বাংলাদেশের মানুষকে তো বোকা ভাববার কোনো কারণ নাই। এনএচকেতে কি বলে সেটা তারা দেখে, টাইমস অফ ইন্ডিয়াতে কি বলছে সেটা তারা দেখে, এবং আমাদের দেশে বিদেশি রাষ্ট্রদূতরা যেসব কথাবার্তা বলেন সেগুলিও তারা দেখে বা শোনে সবকিছু। কাজে তারা একটা সিদ্ধান্ত কিন্তু মানে ইয়ে করতে। আপনার কথা একদম স্পষ্ট। মাহমুদুল ভাই, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে ঘটনাটা ঠিক পরপরই যে ডক্টর আব্দুল মঈন খান বললেন যে সরকার কোনো কিছু একটা দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এটি করছে, সেটি কোন ঘটনাটাকে আসলে তিনি মিন করে থাকতে পারেন, নাকি এটি পলিটিক্যাল একটি রেটরিক? এইটা আমি মনে করি যে এই মন্তব্যটা সঠিক মন্তব্য হয়নি, এটা পলিটিক্যাল রেটরিক। কিন্তু পলিটিক্যাল রেটরিকও উপস্থাপন করবার পদ্ধতি আছে। একই কথা আপনি যখন বলবেন এক অপ্রিয় কথা, আপনি বললে একরকম ভাবে বলবেন, আমি বললে একরকম ভাবে বলবেন। কোনটার কথা বললেন? ওই যে মঈন খান এই অর্থে কিন্তু হি ইজ দি বিগিনার অফ দিস ট্রাবল। আমি অনেস্টলি বলছি, যতক্ষণ উনি বলছিলেন না, আমি আপনাকে ট্র্যাক দেখাতে পারবো। প্রাইম মিনিস্টার হারসেলফ ওয়াজ ভেরি পজিটিভ। আপনি যদি খেয়াল করেন নিউ ইয়র্কে উনি যখন বাংলাদেশের নারী নেতৃত্বের প্রশংসা করছিলেন, শি ইনক্লুডেড দ্য টেনিউর অফ খালেদা জিয়া অলসো in the leadership of Bangladesh as a women leader. ঠিকই আছে, কিন্তু আমি বলছি যে পজিটিভটা আবহ ছিল ওই সময় পর্যন্ত। আপনি খেয়াল করেন অস্ট্রেলিয়ার ঘটনার পর বিএনপি কিন্তু খুবই পজিটিভ। যে খেলাটা যখন খেললো না, অসাধারণ পজিটিভ রোল রাখছিল। এবং তখন আবার অসাধারণ ব্যাপার, বিসিসির প্রেসিডেন্ট। এটা ঠিক। আপনি যদি মনে করেন যে ডক্টর মঈন খান এটি শুরু করেছেন, কিন্তু সেই শুরুর মধ্যে বা সেই শুরুর ইয়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কেনই আসলেন সেটি হচ্ছে। আমি এখানে একটু কথা বলি খালেদ। আমি সাকিব বলার আগে আমি একটা বাক্য শুধু বলে দিই, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনায় আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, অন্য যাই কিছু বলুক না কেন, সরকারের দায়িত্ব কিন্তু অনেক বেশি এই ধরনের ঘটনায়। এবং সেই জন্যই যিনি সরকার প্রধান বা সরকারের যারা মন্ত্রী, তাদের এইসব বিষয়ে মন্তব্যগুলো একটু সংযত হওয়া উচিত। আর অন্যান্য মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন, তাদের তো বক্তব্য দেওয়ার কোনো অধিকারই নাই স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া। তারা দিয়েছেন দুটি কারণে, একটা হচ্ছে যে ক্যামেরার লোভ সামলাতে পারেননি, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে খুশি করবার জন্য যে আমরা আছি আপনার। আমার যেটা মনে হয় খালেদ মহিউদ্দিন, সেটা হচ্ছে যে মাহফুজ ভাই যেটা বলেছেন যে রিগার্ডিং দ্য স্টেটমেন্ট ফ্রম মঈন খান, এটা একটি দায়িত্বহীন মন্তব্য। এবং এই মন্তব্যের জন্য
যে কোনো সরকার, যে কোনো দেশের সরকার, তার উচিত হতো মঈন খানকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া। সেটি সরকার করেনি, বাংলাদেশের সরকার করেনি, শুধুমাত্র কেন সরকারি দুর্বলতা না, উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে। মানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তো উদার হলে হবে না শাকিল ভাই। দ্বিতীয়ত হচ্ছে যে শাকিল ভাই, এটা যদি সরকারের দায়িত্ব হতো তাকে তো নেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে এই বিদেশি হত্যাকাণ্ড, এটা আলটিমেটলি বিদেশি হত্যাকাণ্ড না, এটা হচ্ছে একটা গণতন্ত্র হত্যার চেষ্টা, ধর্মীয় সহিষ্ণুতা হত্যার চেষ্টা, সার্বজনীনতা হত্যার চেষ্টা, এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীর সামনে পরিচিত করানোর চেষ্টা। এবং মঈন খান সাহেবরা যখন এই কথাগুলো বলেন, তখন তার মানে এই দাঁড়ায় যে তারা সন্তুষ্ট নয় যে বাংলাদেশ একটি অসাধারণ সুন্দর গণতান্ত্রিক পথে হেঁটে যাচ্ছে, বাংলাদেশ একটি সমৃদ্ধ আগামীর দিকে হেঁটে যাচ্ছে। মঈন খানের কথা জবাব দেওয়ার জন্য আর কেউ যথেষ্ট হতো কিনা, না প্রধানমন্ত্রীকেই বলতে হতো? দেখুন, একটি দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সঠিক জবাবই দিয়েছেন। না, তিনি সঠিক জবাব দিয়েছেন, আর কেউ দিতে পারতেন কিনা সঠিক জবাবটি? আপনার কি মনে হয় না মাননীয় প্রধানমন্ত্রী সঠিক জবাব দিয়েছেন? আমি মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী সঠিক জবাব দিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অন্য কেউ কি সঠিক জবাবটি দিতে পারতেন কিনা, নাকি সেটি প্রধানমন্ত্রীকেই করতে হবে? সঠিক মানুষ সঠিক জবাব দিয়েছেন। আর সঠিক মানুষ আর নেই সরকারে? অবশ্যই আছেন, মানে শুধু সঠিকতম মানুষ সঠিক জবাব দিয়েছেন। শুধু সঠিকতম মানুষটিকেই সঠিক জবাব দিতে হচ্ছে। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে বিএনপিকে বলা হচ্ছে যে দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে, সেই দেশে বিদেশে বিএনপিকে মানে নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করার মতো শক্তি বিএনপির আছে কিনা এখন আদৌ? এটা আমি তো বিএনপি নেতা না। না, কিন্তু আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি এটি করছে। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি সেই শক্তি আছে কিনা? দেখুন, আপনি একটি ঘর বানাতে পারবেন, অনেক কষ্ট করতে হবে। একটি ঘর ভেঙে ফেলতে খুব কম কষ্টে একটি ঘর আপনি ঘর ভেঙে ফেলার শক্তি বিএনপির আছে কিনা? ঘর ভেঙে ফেলার শক্তি আছে, ঘর গড়ার শক্তি না, সেই প্রশ্নটা মানে নিরাপত্তাকে প্রশ্নবোধ করার শক্তি বিএনপির আছে। সাম্প্রতিক যে ঘটনাগুলো, সেখানে আমার ব্যক্তিগত অভিমত, কোনো অবস্থাতেই যাতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে না পারে এবং আওয়ামী লীগের সরকারের অস্তিত্ব যাতে প্রশ্নবিদ্ধ হয় বিদেশিদের সামনে, বিএনপি এখন সেই চেষ্টাই করছে। এবং সেটা যদি না করত, তাহলে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তিনি একটি পত্রিকায় নিবন্ধ লিখতেন না যে বাংলাদেশকে জিএসপি বন্ধ করে দেওয়া। না না, সেটি ঠিক আছে, সেটি অনেক পুরনো কথা। তার মানে সেটি অনেক পুরনো কথা। আপনি বলতে চাচ্ছেন দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করা, দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করার শক্তি বিএনপির আছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা চালাচ্ছে। আপনারা বলছেন যে তারা প্রশ্নবিদ্ধ করছে। যাই হোক, জনাব নাঈমুল ইসলাম খান, আমি আপনাকে জানতে চাইবো যে নিরাপত্তার কারণে দেশের ইমেজের ক্ষতি হচ্ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা কাটিয়ে উঠতে যা যা করা দরকার সরকার কি তা করছে কিনা? ইমেজ কতদিনে সরকার মানে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পারবে, ইমেজ যদি আদৌ নষ্ট হয়? নাঈম ভাই, আমাদের বিরতিটা নিয়ে এসে আপনার সাথে কথা বলবো না? মানে আপনি তাহলে কথা বলি। আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের এই যে সাম্প্রতিক সংকটটা কোনো দীর্ঘমেয়াদী সংকটে রূপান্তরিত হবে না, কারণ এত বড় কিছু মনে হয় না। কারণ এরকম ঘটনা পৃথিবীর কোথাওই এরকম হয় না। থাইল্যান্ডে যে এত বড় একটা বোমা বাজি হলো, এত মানুষ মারা গেল, সেটা কিন্তু তারা প্রথমে ভয় পেয়ে বলেছিল 2.5% লোকজন নাকি আসা যাওয়া কমিয়ে দিবে, কিন্তু 15 দিন পরে আবার বলল রিভাইজড এস্টিমেশন যে এটা তো কমবেই না, বরং 1.7% আরো বেশি বেড়ে যাবে। তো এখন এগুলি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মানে এখন ফলো আপ যদি দেখা যায় যে এখন এটা স্থিতিশীল হয়ে গেছে, খুব দ্রুতই তাৎক্ষণিক হয়। তাৎক্ষণিক যেটা হয়, হয়তো বায়াররা ঢাকায় আসার কথা ছিল, তারা এটা শিফট করে বলে থাইল্যান্ডে আসো, ব্যাংককে আসো, অথবা দুবাই আসো। এগুলি হচ্ছে। এবং আমার মনে হয় পাশ্চাত্যের প্রতিক্রিয়া বাংলাদেশের প্রসঙ্গে, কারণ বাংলাদেশ অত স্ট্রং অ্যাট্রাকটিভ একটা ডেস্টিনেশন না, মানে ট্যুরিস্টদের পয়েন্ট অফ ভিউতে, সুতরাং এই জন্য এফেক্ট হয়। আমাদের দুই একটা প্রোগ্রাম একটু রিশেডিউলও করতে হচ্ছে। আমি মনে করব যে সরকারকে দৃঢ়ভাবে এটার উন্মোচনের জন্য কাজটা অব্যাহত রাখতে হবে, এটা উন্মোচন করতে হবে। এবং এইখানে আমি দুটো কথা একটু ওই মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত হয়ে বলছি। উনি যখন বলছেন যে ওই মঈন খানের কথাটা দায়িত্বহীনও বলেছে শাকিলের বক্তব্যের সাথে আমি অ্যাড করতে চাই, এটা শুধু দায়িত্বজ্ঞানী না, এটাই ছিল উস্কানিটা, এটা উস্কানিমূলক ছিল। এটা দায়িত্বজ্ঞানহীন সঙ্গে উস্কানিমূলক ছিল। এখন প্রধানমন্ত্রীও এটাতে
মানে জড়িয়ে গেছেন, মানে অংশ আমিও আপনার সাথে আপনার যে সেন্টিমেন্ট শাকিলের প্রতি আপনার প্রশ্ন থেকে বুঝছি, আমিও মনে করি প্রধানমন্ত্রী না বললে ভালো হইতো, কিন্তু বলাটা অপরাধ হতে পারে না। আমি বলছি যে উনি না বললেও পারতেন, উনি ইগনোর করতে পারতেন যে একজন মঈন খান। কিন্তু মাহফুজুল্লাহ ভাইয়ের একটা কথার সাথে আমি একটু ক্লারিফিকেশনে বলতে চাই, আমরা সাধারণত বলি যে সরকারি দলের দায়িত্ব বেশি, বিরোধী দলের কম। কোন বিরোধী দলের কম? যেই বিরোধী দল এই দলীয় সরকারের সমান সরকারে ছিল না, না না না, পলিটিক্যাল সায়েন্স এটা বলে না। কোন বিরোধী দলের কম? যেই বিরোধী দল এই দলীয় সরকারের সমান সরকারে ছিল না, না না না, পলিটিক্যাল সায়েন্স এটা বলে না। যেই দল সমান আমরা একটা বিরতি নিয়ে ফিরে আপনার কাছে আসি। বিরতির পর আমি আসলে জানতে চাইবো যে আপনি যদি বলতে চান যে বিরোধী দলের দায়িত্ব আসলে কম নয়, আপনি কি বলতে চান যে বিরোধী দলের দায়িত্ব বেশি? 199 এর মতো কম, মানে এইরকম কম না যে 47 না, 47 না, 47 ইম্পসিবল এই ধরনের প্রশ্ন না। 51 49 গভর্নিং এর প্রশ্নে, 51 গভর্নিং এর প্রশ্নে 51 50 না, এটা 99 এর 100 দায়িত্বশীলতার প্রশ্ন, দায়িত্বশীলতার প্রশ্ন। কিন্তু গভর্নিং এ তো অবশ্যই 90% গভর্নমেন্টের দায়িত্ব, 10% তারা। কিন্তু আমি বলছি দায়িত্ব মানে দায়িত্বশীল আচরণ, কারণ আমিও তো গভর্ন সেই ক্ষেত্রে বাংলাদেশ যখন উন্নতি হচ্ছে, বিরোধী দলকেও সমান দায়িত্ব মানে ক্রেডিট দেওয়া উচিত কিনা? ক্রেডিট দেওয়া উচিত, এবং প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক এটাই দিয়ে এসেছিলেন। আমি সেটাই রেফার করেছিলাম যে উনি বলেছিলেন বাংলাদেশ নারী নেতৃত্বে গৌরবজনক অবস্থায়, এবং যে টেনিউরটার কথা বলেছেন ইট ইনক্লুডস খালেদা জিয়া। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। নাইবে আপনি বলছিলেন বিরতির আগে যে কেন উস্কানি এবং রাজনৈতিক এগুলি এবং ইমেজের ফিরে আসতে কতদিন লাগতে পারে? আমি বাংলাদেশ ইমেজে ফিরে আসতে সময় লাগবে না, কিন্তু বাংলাদেশ এই চ্যালেঞ্জেসটা মোকাবেলার জন্য আমি কিন্তু ডেমনস্ট্রেটেড এবিলিটিটা দেখে কনফিডেন্সটা ফিরে পেতে চাই, সেটা আমি দেখছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে ব্লেম গেম, এই অন্যান্য জিনিসগুলি আমাদের সামর্থ্য, মানে এইরকম একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন যেটা আমাদের জন্য লঙ্গার টার্মে ভীষণ রকম ঝুঁকি নিয়ে আসতে পারে, সেটা হ্যান্ডেল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স, অ্যাপ্রোপ্রিয়েট সাইকি, অ্যাপ্রোপ্রিয়েট মানে ডিসকোর্স আমি দেখতে পাচ্ছি না। এইটা কিন্তু এটাই কিন্তু আমাদের বিপদটা। আর আমি একটু মাহফুজুল্লাহ ভাই বলেছিলেন যে উনি যখন বললেন যে পুলিশের ওরা ইনফ্লুয়েন্স হতে পারে, উনি মনে করেন যে হবে, বাংলাদেশের ইতিহাস বলে। আমি কিন্তু হতে পারে না আমি বলি নাই, আমি বলেছি এটাতে হওয়ারও সুযোগ আছে, বাংলাদেশের ইতিহাস তাই বলে। আবার কেউ চাইলে এটা থেকে পজিটিভ ইনপুট নিয়েও কাজ করতে পারে যদি চান, আমার মনে হয় যে পারে। নাই ভাই, আপনি আমাদেরকে খুব অল্প থেকে একটু বলবেন যে দেশে জঙ্গি আছে কি নাই সেটি নিয়ে এই তর্কটা কেন সৃষ্টি হলো? সরকার থেকে কেন বলা হচ্ছে দেশে জঙ্গি নাই? না, বাংলাদেশে জঙ্গি নাই এই কথা আমি বলা হয়েছে বলে জানি না। আমাদের দেশে জঙ্গি আছে কিন্তু বলছে, আমি যেটা বলেছি জঙ্গি আইএস এর কথা বলা হচ্ছে। আইএস সাংগঠনিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমার পত্রিকার হেডলাইনটা, আমার গতকালের হেডলাইনটা হচ্ছে যে আমাদের এখানে জঙ্গিদের শক্ত ভিত্তি নাই, এটা হলো আমার হেডলাইন। আমি জঙ্গিদের শক্ত ভিত্তি নাই, কিন্তু জঙ্গি আছে। কারণ জঙ্গি নাই এটা বলতেই পারবে না তারা। প্রধানমন্ত্রী নিউইয়র্কে বলেছিলেন যে জঙ্গি নাই বাংলাদেশে, না বাংলাদেশে জঙ্গি নাই বলেননি। আমি আমার যতদূর মনে পড়ে যে বাংলাদেশে আইএস নাই বলেছিলেন, আর আইএস নাই এরও ব্যাখ্যাটা পরে দিয়েছেন যে আইএস এর সাংগঠনিক ভিত্তি নাই। আইএস এর অভিযোগে কিন্তু বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়েছে, একজন কোঅর্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে। তাহলে কেমনে কেউ বলে যে কিছুই নাই? মাহফুজুল ভাই, ডিসকোর্সে এই জঙ্গি নাই বা আছেটা কেন আসলো সামনে, আবার কেন এটা গুরুত্বপূর্ণ হলো, এটা নিয়ে যদি আপনার পর্যালোচনা। তার আগে একটু ছোট্ট করে বলি, শাকিল তো কবিতা লেখে বোধহয়, আমি যতদূর জানি। ও তার কবিতার ভাষায় সুন্দর করে বলেছে গণতন্ত্র, ধর্ম এগুলি হত্যার চেষ্টা। আমি মনে করি না যে এই ধরনের ঘটনায় বাংলাদেশের যে ঐতিহ্যগত যে অবস্থান আছে, বাংলাদেশে গণতন্ত্রের জন্য সংগ্রামের যে ইয়ে আছে, সেইটি মানে হত্যা হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে। এরকম ঘটনা একটা, দুটো, পাঁচটা, 10টা ঘটতে পারে, এতে মানে পুরো আমাদের যেটা মেইন স্ট্রিম সেটা ক্ষতিগ্রস্ত হবে না। এটা হচ্ছে এক। আর আরেকটা হচ্ছে যে ঘর ভাঙার কথা এসছে এখানে, তো কেউ যদি ঘর ভাঙতে পারে সে কিন্তু ঘর বানাতেও পারে। ভাঙার ক্ষমতা থাকলে তাকে মানে গড়ার ক্ষমতা থাকে, না হলে ভাঙার ক্ষমতা থাকে না। আমি ভাঙতে পারি, আমি বানাতে পারি না। হাতুড়ি দিয়ে দুইটা বাড়ি দিব, হাতুড়ি দিয়ে দুইটা বাড়ি ঘর ভাঙা যায় না। আচ্ছা, আর আরেকটা ছোট্ট কথা বলি যে ওই যে টুরিস্ট অ্যাট্রাকশনের বিষয়টা, এটা আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি এমনিতে তো আমাদের এখানে সরকারি হিসাবে টুরিস্ট হচ্ছে, যত বিদেশি আসে সবাইকে টুরিস্ট হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু
তারপরে যে বিষয়টা, যে ব্যাংককের যে প্রশ্নটা এসছে, ব্যাংককে এত কিছুর পরেও ট্যুরিস্টের সংখ্যা বেড়েছে। কারণটা কি? কারণটা খুব সিম্পল একটা কারণ। অন্যান্য দেশ ট্যুরিস্টদেরকে যা অফার করতে পারে, বাংলাদেশ সেটা অফার করতে পারে না। সেটা আমাদের দর্শকরা সবাই জানেন কি আমরা অফার করতে পারি না। আর সেটা হচ্ছে যে এই ডিসকোর্সের ব্যাংককের তুলনায় তো ব্যাংকক নিয়েই হচ্ছে। ব্যাংককে যখন এত বড় ঘটনা ঘটলো তার আগেও তো ব্যাংকক যা অফার করতো, তারপরেও তো ব্যাংকক তাই অফার। হ্যাঁ, সেটাই। কিন্তু তাই বেড়ে গেছে। মানুষ মানে অত বড় ঘটনা পরে মানুষ বেড়ে গেছে, সেই উদাহরণটি উনি দিচ্ছিলেন। হ্যাঁ, না সেটা আমি না, মানে বাংলাদেশের সঙ্গে তুলনা না, মানে ব্যাংককের সঙ্গে ব্যাংককের তুলনা। আমি বলছি যে আমাদের দেশে না বাড়বার কথাও ধরেন। হ্যাঁ, আমি নাইমের সঙ্গে ডিফার করছি না, কিন্তু আমি বলছি যে আমাদের এখানে ওই যে ক্ষতিগ্রস্ত হয়, যেমন গত কয়েক বছর ধরে দেখবেন গার্মেন্টস এটা ওইটা বিভিন্ন কারণে এই সমস্ত জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আরেকটা ডিসকোর্সে ব্যাপারটা যাওয়ার আগে আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু ইতোমধ্যে সহযোগিতার কথাও বলেছে যে এই বিষয়ে একসঙ্গে পুরো বিষয়টাকে লড়াই করা উচিত, মোকাবেলা করা উচিত। এখন ডিসকোর্সের একটা সমস্যা আছে, যেটা আমি শুরুতে আপনাকে বলেছিলাম, যে ডিসকোর্সে আপনি আইডেন্টিফিকেশনটা কিভাবে করবেন, কেমন করে করবেন, সেই আইডেন্টিফিকেশনটা খুব জরুরি। যেমন বিভিন্ন সময় আমি দেখি টেলিভিশনে দেখানো হয় ওই যে কিছু একই ধরনের বই অ্যারেস্ট করে বলা হয় যে জেহাদি বই পাওয়া গেছে। এখন এই জেহাদি বই কিন্তু আপনার কাছেও থাকতে পারে, আমার কাছেও থাকতে পারে। এই বই থাকলে যেগুলি একটা লোক জেহাদি হয়, এটার জন্য আমি যেটা মনে করি আমাদের এখানে খুব বিস্তৃত আলোচনা হওয়া উচিত। আমাদের এখানে শিক্ষাগত, সচেতনতাগত, সাংস্কৃতিক লড়াই যদি আমরা করতে না পারি, এবং এটার জন্য কিন্তু আমি মিডিয়াকে অনেকখানি দায়ী করি। কারণ এই যে ঘটনায় দেখেন মিডিয়া এখন যত আলোচনা করছে, গত 2 বছরে বা 1 বছরে আপনি বলেন যে এই আইএস নিয়ে, জঙ্গি নিয়ে কি মিডিয়া টক শোতে এরকম ভাবে আলোচনা হয়? আমি জানতে চাচ্ছিলাম যে জঙ্গি আছে বা নাই, এখন যে মানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সরকার কেন এখন জঙ্গি নাই বলছে, বা সরকার কেন জঙ্গি, এটা পলিটিক্স অফ কনভিনিয়েন্স, অন্য কিছু না। কারণ কেন জঙ্গি আছে না এই ব্যাপারটাতে কার কি সুবিধা? না, এতে সরকার এখন একটা যেহেতু একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে সরকার তার ইমেজটাকে ক্লিন করবার জন্য এই কথাটা বলছে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে দেখেন এই বর্তমান সরকার কিন্তু গত কয়েক বছর ধরে ক্ষমতায়, 2009 সাল থেকে ক্ষমতায়, এর মধ্যে তো বিএনপি নাই। তো 2009 সাল থেকে যদি আপনি হিসাব করেন তাহলে এত বছরে, এই 6 বছরে 7 বছরে আপনার বর্তমান সরকার কি জঙ্গি মোকাবেলা করে জঙ্গি নিশ্চিহ্ন করতে পারতো না? সেটা পারতো না। এখানে একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জঙ্গি সম্পর্কে বর্তমান সরকারের যে পলিসি, সেই পলিসি হচ্ছে জিরো টলারেন্স। এই জিরো টলারেন্স পলিসির মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা থাকে, দুর্বলতা থাকে। দুর্বলতাটা হচ্ছে যে ঘটনা ঘটলে আমি এটাকে সহ্য করব না, কিন্তু ঘটনা ঘটবার আগে কি করব সেটা তো আমি জানি না। শাকিল ভাইয়ের অনেক কিছু বলার আছে যে শাকিল ভাই জঙ্গি আছে, জঙ্গি নাই, আইএস আছে, আইএস নাই, এটি কিছু বলার নাই। জি, আমি মাহফুজ ভাইয়ের সঙ্গে শুধু কিছু কথা যুক্ত করতে চাই। সেটি হচ্ছে বিএনপি জামাতের সময়ে জঙ্গিদের জন্য সরকারি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, সেটি এখন নাই। এই সরকারের আমলে অন্তত 10 ট্রাক অস্ত্র উদ্ধার হয় না। এই সরকারের আমলে অন্তত জেএমবি উত্থান হয় না। মানে জেএমবির ফাঁসিও তো ওই সরকার আমলেই হয়েছে। এই সরকারের আমলে হয়েছে, ওই সরকার আমলে হয়েছে। এই সরকারের আমলে বৈশাখীর, পয়লা বৈশাখের মেলায় বোমা বিস্ফোরণ হয় না। এবং আজকে আমার ধারণা যে জঙ্গিবাদের উত্থান, তার পেছনের মূল এবং প্রধানতম পৃষ্ঠপোষক বিএনপি। এবং মাহফুজ ভাই যেটা বলেছেন যে জিহাদি বই তার বাসায় থাকতে পারে। শাকিল ভাই, আমার প্রশ্নটি ছিল যে জঙ্গিবাদ আছে নাই, জঙ্গি আছে নাই, আইএস আছে নাই, এই আলোচনার ডিসকোর্সে এই কথাগুলি কেন আসলো? মানে আইএস আছে বা নাই, জঙ্গিবাদ আছে না বা নাই, দেশে জঙ্গি আছে নাই, এই কথাটি কেন হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিকজ আপনি একটি প্রগতিশীল গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায়, তখন সেই সরকারকে, সরকারের অব্যাহত উন্নয়নকে ব্যাহত করার জন্য জামাত, বিএনপি যে অস্ত্রগুলো ব্যবহার করবে তার মধ্যে একটি হচ্ছে জঙ্গিবাদ, এবং তারা সেই অস্ত্রটি ব্যবহার করতে চাচ্ছে। কারণ বিএনপি জানে, জামাত জানে তাদের কোনো জনসমর্থন নাই। তারা জঙ্গিবাদকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে সন্ত্রস্ত করতে চাচ্ছে, পৃথিবীর সামনে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চাচ্ছে। নাইম ভাই, এই জঙ্গি, আমি যদি সর্বশেষ রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা কোট করি, তাহলে উনি যেটি বলেছেন যে বাংলাদেশের মাটিতে ধর্মান্ধতা ও জঙ্গিবাদের স্থান নেই। তার মানে কি জঙ্গিবাদ নাই? না, জঙ্গিবাদের স্থান নাই, মানে জিরো স্পেস বলা হচ্ছে। এখন আবার একটা নতুন ফ্রেজ এসছে
জিরো টলারেন্সের পাশাপাশি জিরো মানে জঙ্গিবাদের স্থান নাই, স্থান নাই, কিন্তু জঙ্গিবাদ কিন্তু আছে। এখানে জঙ্গি আছে, জঙ্গি তারা আছে। চেষ্টা করছে। এবং এটা কিন্তু একটা বেদার। আমি এখন আওয়ামী লীগের পক্ষে বিপক্ষের ব্যাপার না, বিএনপির পক্ষে বিপক্ষের ব্যাপারটা হচ্ছে পলিটিক্যালি আওয়ামী লীগের স্ট্যান্ড হচ্ছে যে বিএনপির আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে, আমরা এই জঙ্গিবাদ দমন করছি, তো এই দমন করার প্রসেসে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং এলিমেন্টস অফ জঙ্গিবাদ তো আছে, কিন্তু তারা এখানে খুব স্ট্রং পজিশনে নাই। এটা আওয়ামী লীগের এটা কথা। আওয়ামী লীগের স্ট্যান্ড। আওয়ামী লীগের এই স্ট্যান্ডে আপনি এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন হয় যে জঙ্গিবাদ আছে কি নাই। জঙ্গিবাদ নাই, কিন্তু জঙ্গি আছে। না, ভাই, এই প্রসঙ্গে আপনার স্ট্যান্ড কি, আওয়ামী লীগের স্ট্যান্ড? এটা আমি ব্যক্তিগতভাবে জি, এই আপনার ব্যাপারে ব্যক্তিগত আমার যে মতটা দিব, জি। আমার যে ওপিনিয়নটা দিব, সেটা হচ্ছে যে রাজনৈতিক বিরোধিতার ভেতরে ধরেন রেটোরিক্সের মধ্যে জঙ্গি ব্যাপারটা এত বেশি এসছে, এটা আসলে বাইরের মানুষের পারসেপশনে, মানে আওয়ামী লীগ যখন বিএনপিকে জঙ্গিবাদের জন্য দায়ী করে বারবার, এই দায়ী করতে করতে মানে দায়ী করে যতটুকু, কিন্তু এটা বেশি আলোচনা, বেশি উপস্থাপনার কারণে এটার একটা নেতিবাচক, ওই যে মানুষের যে মানে বিদেশিদের পারসেপশনের জগতে কিন্তু এটা স্ট্রং নেগেটিভ এফেক্ট হয়। এটা আবার আওয়ামী লীগ এখন উপলব্ধি করতেছে যে এই যে আমরা যে এত বেশি বেশি বলি, এতে তো আবার আমাদের সময়ে জঙ্গি আছে এটা নিয়ে আমরা টানাপোড়েন তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় দে উইল রিভিউ how they talk about জঙ্গি from now on. আমার মনে যে দে অলরেডি রিভিউড। নাইবা আপনাকে চলে যেতে হচ্ছে, সেজন্য আমরা এটা বিরতি নেওয়ার পর আপনি বলবেন। আমি প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে আপনার কাছে প্রশ্নটি করে রাখতে চাই। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বলছেন জামাতের সঙ্গে জোট শুধু বিএনপি করেনি, সব দলই কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক রেখে চলেছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই। আসলে আমাদের কারো হাতই পরিষ্কার নয়, সমস্যা হয়েছে যে কিছু একটা হলেই বিএনপি আর জামাতকে এক ব্র্যাকেটে বন্দী করে ফেলা হয়। 2 বিদেশি নাগরিক হত্যার পর আমরা দেখলাম কোনো তদন্ত ছাড়াই বিএনপি জামাতকে অভিযুক্ত করা হচ্ছে। আপনি নিশ্চয়ই বলবেন জনাব মাহফুজুল্লাহ কিছু বলতে চাচ্ছেন। নাঈম ভাইকে বিদায় দিয়ে আমরা এই পর্বে একটি বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মাহফুজুল্লাহ, আমরা বিরতির আগে আপনাকে থামিয়েছিলাম এবং যেটি হচ্ছে যে নাঈম ভাইয়ের বক্তব্যের পরে আমরা প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে একটু কোট করেছিলাম যে আসলে জামায়াতে ইসলামীর সহযোগিতা সব দলই কখনো না কখনো নিয়েছে। না, এটা তো ঐতিহাসিকভাবে সত্য, এটা খুব মানে বিস্তৃত আলোচনা করার কিছু নাই। এটা সব দলের সঙ্গে জামাতে কখনো না কখনো আন্দোলনগত, ইস্যুগত, বক্তব্যগত সম্পর্ক ছিল, কাজে এটা আজকে ইয়ে করে লাভ নেই। আর বোমাবাজি সম্পর্কে আমি একটু আমার মনে হয় যে তথ্যগত একটু অসম্পূর্ণতা আছে শাকিলের বক্তব্যে, কারণ আওয়ামী লীগের আমলে কিন্তু সিপিবির জনসভায় বোমাবাজি হয়েছে, যশোরে উদীচিতে হয়েছে, কোটালীপাড়া এগুলো হয়েছে। আর আরেকটা বিষয় এখানে মনে রাখা উচিত, এই জঙ্গির প্রশ্নটা এলো না, আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় 1996 সালে যখন ক্ষমতা এলো, তারপরে প্রেসিডেন্ট ক্লিনটন বাংলাদেশ সফরে এসেছিলেন। প্রেসিডেন্ট ক্লিনটন যখন বাংলাদেশ সফরে আসে, তখন আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে একটা বুকলেট বের করা হয়েছিল, যে এই বুকলেটে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে বাংলাদেশে এরকম জঙ্গি তৎপরতা আছে, ধর্মান্ধতা আছে, এইটা আছে, ওইটা আছে, এগুলি করে আসলে ওই যে জাতীয় মর্যাদার যে বিপর্যয় তখন থেকে শুরু হয়েছে। আমার মনে হয় যে মাহবুবুল্লাহ শাকিল আপনার যদি একটু। আমি এই জায়গায় মাহফুজ ভাইয়ের সাথে একমত। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও জঙ্গি তৎপরতা চলেছে, বোমা হামলা হয়েছে, কিন্তু দেখতে হবে বোমা হামলার টার্গেট কে ছিল, কারা ছিল। কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভা, সেখানে বোমা হামলা হয়েছে। বাগেরহাটে শেখ হাসিনার জনসভা, শেখ হেলালের জনসভা, সেখানে বোমা হামলা হয়েছে। উদীচির প্রোগ্রামে বোমা হামলা হয়েছে যশোরে। ঢাকায় পহেলা বৈশাখে নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে, ছায়ানটের অনুষ্ঠান। টার্গেট কারা? টার্গেট হচ্ছে তারা যারা বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলাদেশের যে অসাম্প্রদায়িক রাজনীতি, এটাকে লালন করে। টার্গেটটা তো আপনার দেখতে হবে, টার্গেটটা কে ছিল বা কারা ছিল। টার্গেট কিন্তু কখনোই বিএনপি জামাতের কোন নেতা নেত্রী ছিলেন না, টার্গেট ছিলেন শেখ হাসিনা, অথবা তিনি যে আদর্শে বিশ্বাস করেন সেরকম আরো একজন। এবং সেই কারণে আপনি মনে করছেন যে সেই আমলে এই ক্ষেত্রে কি মাহফুজুল ভাই আমাদের হাতে একদমই সময় নেই, এই ক্ষেত্রে আপনি আর কিছু বলে, এবং আমরা যে প্রশ্নটি নাঈম ভাইকে করছিলাম সেটা আপনাকে একটু করতে চাই, সরকারের আর কোনো কিছু করার আছে কিনা যে ক্ষেত্রে বিদেশিরা মনে করতে পারে যে এই দেশ আসলে খুব না, একটা তো হচ্ছে যে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে
জিনিসটা একটু বেশি সরলীকরণ হয়ে যাচ্ছে, যে এই সময় বোমা হামলা হলে এটার উপরে হবে এইটা। যেমন ধরেন তুরস্কে গতকালকে যে ঘটনাটি ঘটেছে, সেটাকে আপনি কি করে ব্যাখ্যা করবেন? এটা কি আইএস এর কাজ না পিকেক এর কাজ? কারণ একটা শান্তি মিছিলের উপরে ঘটনাটা ঘটেছে। কাজে পৃথিবীর সব দেশে আজকে এই সমস্যাটা আছে। তিউনিসিয়াতে নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু সেই তিউনিসিয়াতে তো কিছুদিন আগে সমুদ্র সৈকতে বোমাবাজি হয়ে মানে অনেক লোক মারা গেছে। আর আপনি যে প্রশ্ন করলেন, সেটা আমি যেটা মনে করি যে সরকারের দিক থেকে পুরো বিষয়টাকে পলিটিসাইজেশন করাটা বন্ধ করতে হবে, এটা এক। 2 নম্বর হচ্ছে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে এটা এস্টাবলিশ করতে হবে যে কারা করেছে এই অপরাধটা, কারণ সেইটি আমাদের জাতীয় স্বার্থে এবং আন্তর্জাতিক স্বার্থে প্রয়োজন। কারণ আজকে বাংলাদেশ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা আইসোলেটেড আইল্যান্ড হিসেবে সার্ভাইভ করতে পারবে না, এবং বিদেশের জাতীয় স্বার্থে এই জিনিসটা অত্যন্ত জাতীয় স্বার্থে প্রয়োজন। ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, এবং মানে এটাতে যাতে রাজনীতি প্রভাব না পড়ে। জনাব মোহাম্মদ মাহফুজুল্লাহ, জনাব মাহবুবুল হক শাকিল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।